মিউজিক মানে দুটো নোটের মধ্যে সম্পর্ক। এই দুটো নোটের সম্পর্ক বা দূরত্বকেই আমরা ইন্টারভাল বলে থাকি। এই ইন্টারভাল সাধারণত দু প্রকারের হয়। মেলোডিক ইন্টারভাল। মেলোডিক ইন্টারভাল মানে যখন আমরা দুটো বা তার বেশি নোট পাশাপাশি বসাচ্ছি। তো এনি কাইন্ড অফ মেলোডিক কনস্ট্রাকশনও এই ইন্টারভালগুলো ব্যবহার করেই হয়। তো স্কেল একটা মেলোডিক ইন্টারভাল, আরপিজিওস একটা মেলোডিক ইন্টারভাল, আমাদের যে কোনো পছন্দের গান মেলোডিক ইন্টারভাল। আর একটা প্রকার হচ্ছে হারমোনিক ইন্টারভাল, যখন দুটো বা তার বেশি নোট আমরা একের ঘাড়ে চাপাচ্ছি, অনেকটা বলা যায় নোট স্যান্ডউইচ। এইবার দুটো নোটের মধ্যে যে সবচেয়ে কম দূরত্ব তাকে আমরা হাফ স্টেপ বা সেমিটোন বলে থাকি। আবার দুটো হাফ স্টেপকে যদি জুড়ে দিই তখন আমরা বলে থাকি হোল স্টেপ বা হোল টোন। কিন্তু এর থেকে যদি বড় ইন্টারভাল আমরা যদি গুনতে যাই তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের একটা পিচে স্থির হয়ে তার থেকে 12টা নোটের মধ্যে যে ইন্টারভ্যালিক ডিস্টেন্স সেটা আমাদের কাউন্ট করা শিখতে হবে। এই মিউজিক্যাল ইন্টারভালের যে নাম সেটা সাধারণত 5 প্রকার। এক হচ্ছে মেজর, 2 মাইনর, 3 হচ্ছে পারফেক্ট, 4 হচ্ছে ডিমিনিশড, 5 হচ্ছে অগমেন্টেড। এক্ষুনি মনে হবে আরে এ তো স্কেল কর্ডের নাম। না, আপাতত ওইগুলো আমাদের চিন্তা করার এখন প্রয়োজন নেই। আমরা সব কিছুই আপাতত সি নোট থেকে হিসেব করব, কারণ আমাদের সিটা হচ্ছে কমন কি বলে। ফার্স্ট হচ্ছে সি টু সি। এই যে সেকেন্ড সিটা সেটা কিন্তু এক্স্যাক্ট সেম পিচ, এক্স্যাক্ট সেম ফ্রিকোয়েন্সি। এর একটা প্র্যাকটিক্যাল উদাহরণ হচ্ছে সেকেন্ড স্ট্রিংয়ের ফিফথ ফ্রেট আর ফার্স্ট স্ট্রিং ওপেন আমরা বাজিয়ে যখন টিউন করি, ওই দুটো হচ্ছে এক্স্যাক্ট সেম পিচ এবং ফ্রিকোয়েন্সি। একে বলা হয় হচ্ছে পারফেক্ট ইউনিসন। তো এই নোট দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে 0 হাফ স্টেপ, 0 হোল স্টেপ। এর পরেরটা হচ্ছে সি থেকে সি শার্প বা ডি ফ্ল্যাট। তো একটা হাফ স্টেপ বা হাফ হোল স্টেপ। একে আমরা বলে থাকি মাইনর সেকেন্ড। আর বাংলা একে আমরা বলে থাকি হচ্ছে কোমল রে। এরপরটা হচ্ছে সি টু ডি। তো দুটো সেমিটোন বা একটা হোল টোন, একে আমরা বলি হচ্ছে মেজর সেকেন্ড বা শুদ্ধ রে। এরপরটা হচ্ছে সি টু ডি শার্প বা ই ফ্ল্যাট। তো তিনটে সেমিটোন বা 1.5 হোল টোন, একে বলা হয় হচ্ছে মাইনর থার্ড বা বাংলায় কোমল গা। এরপরটা হচ্ছে সি টু ই। তো চারটে সেমিটোন বা দুটো হোল টোন, একে আমরা বলে থাকি মেজর থার্ড বা বাংলায় শুদ্ধ গা। এরপরটা হচ্ছে সি টু এফ। সি টু এফ হচ্ছে 5টা সেমিটোন বা 2.5 হোল টোন। এই ডিস্টেন্সটাকে আমরা বলে থাকি পারফেক্ট ফোর্থ। এখানে আমরা পারফেক্ট শব্দটা ইউজ করছি এই কারণেই, কারণ মেজর স্কেল এবং মাইনর স্কেলে ফোর্থ নোটটা কমন বলে একে পারফেক্ট ইন্টারভাল বলা হয়। বাংলা এর নাম হচ্ছে মা। এরপরটা হচ্ছে সি টু এফ শার্প বা জি ফ্ল্যাট, 6টা সেমিটোন বা 3টে হোল টোন, একে বলা হয় হচ্ছে অগমেন্টেড ফোর্থ বা ডিমিনিশড ফিফথ। অগমেন্ট শব্দটার মানে হচ্ছে একটা পিচকে রেজ করা, আর ডিমিনিশ করা মানে একটা পিচকে ডিমিনিশ বা নিচে নামিয়ে আনা। বাংলায় এটাকে বলা হয় হচ্ছে তীব্র মা বা চলতি বাংলায় কড়ি মা। এই সি টু এফ শার্প বা জি ফ্ল্যাটের ডিস্টেন্সটা 3টে হোলটোন বলে এটাকে ট্রাইটোন ডিস্টেন্সও বলা হয়। সি টু জি সেটা হচ্ছে 7টা সেমিটোন বা 3.5 হোলটোন, এটাকে বলা হয় পারফেক্ট ফিফথ। এখানেও পারফেক্ট শব্দটা ব্যবহার করা হয় একই কারণে, কারণ মেজর স্কেল এবং মাইনর স্কেলে ফিফথ নোটটা কমন বলে। বাংলায় এটাকে বলা হয় হচ্ছে পা। এরপরে হচ্ছে সি টু জি শার্প বা এ ফ্ল্যাট। এর ক্ষেত্রে হচ্ছে 8টা সেমিটোন বা 4টে হোলটোন, এটার নাম হচ্ছে অগমেন্টেড ফিফথ বা ডিমিনিশ সিক্সথ অথবা মাইনার সিক্সথ। এখানে মাইনার সিক্স মানে কিন্তু কর্ডের সাথে গুলিয়ে ফেলবে না, এটা আমরা ইন্টারভাল শিখছি। এর বাংলা নাম হচ্ছে কোমল ধা। এরপরটা হচ্ছে সি টু এ, সেটা হচ্ছে 9টা সেমিটোন অথবা 4.5 হোলটোন, এটাকে আমরা বলে থাকি হচ্ছে মেজর সিক্সথ বা বাংলায় শুদ্ধ ধা। এরপরে হচ্ছে সি টু এ শার্প বা বি ফ্ল্যাট, সেটা হচ্ছে 10টা সেমিটোন বা 5টা হোলটোন, এটার নাম হচ্ছে মাইনর সেভেন্থ বা বাংলায় কোমল নি। এরপর হচ্ছে সি টু বি, সেটা হচ্ছে 11টা সেমিটোন বা 5.5 হোলটোন, এটার নাম হচ্ছে মেজর সেভেন্থ বা বাংলায় শুদ্ধ নি। এরপরে হচ্ছে সি টু সি। এই সেকেন্ড সিটা হচ্ছে একটা অক্টেভ জাম্প হলো। তো এটার ক্ষেত্রে 12টা সেমিটোন বা 6টা হোলটোন, এটাকে ওয়েস্টার্ন মিউজিক বলে হচ্ছে অক্টেভ, কিন্তু এর বাংলায় সেরকম নাম নেই। তার কারণ বাংলার হিসেবটা হচ্ছে সুর সপ্তক বলা হয়, 7টা নোট অবধি হিসেবটা করা হয়।
ওরে বাবারে আরও আছে? হ্যাঁ, তবে অল্প। তবে সেক্ষেত্রে হোল স্টেপ আর হাফ স্টেপগুলো আর আমাদের কাউন্ট করতে হবে না। এক অক্টেভ অবধি মনে রাখতে পারলেই সেটা অনেকটাই আমাদের উপকার দেবে। এবার আমরা অক্টেভ ক্রস করছি। তো সি থেকে সি শার্প বা ডি ফ্ল্যাট, এই ডিস্টেন্সটাকে আমরা এক অক্টেভ পর বলবো হচ্ছে মাইনার নাইনথ। এবার এই নাইনথটা এলো কেন? নাইনথটা আমরা হিসেব করছি হচ্ছে এক অক্টেভের পেছনে এর যা ইন্টারভাল তার সাথে 7 অ্যাড করছি। তো সি থেকে সি শার্প বা ডি ফ্ল্যাট এক অক্টেভের মধ্যে হলে তাকে আমরা বলে থাকি মাইনার সেকেন্ড, তার সাথে 7 অ্যাড করলাম, তো মাইনার নাইনথ। পরেরটা সি টু ডি, সেটা হচ্ছে মেজর নাইনথ। তারপরেরটা সি টু ডি শার্প বা ই ফ্ল্যাটটাকে আমরা বলবো শার্প নাইন। এই শার্প নাইন টার্মটা এই ক্ষেত্রে যে খুব ব্যবহার হয় তা নয়, আমরা এই নামটা জেনে রাখলাম পরবর্তীকালে কিছু ব্যবহারের জন্য। এরপরে C10 বা C12 এই টার্মগুলো আর ইউজ করা হয় না, তার কারণ 10 এবং 12 হলো এক অক্টেভের ভেতরে থার্ড নোট এবং ফিফথ নোট। এইগুলো ইনিশিয়ালি কর্ডের ক্ষেত্রে আমরা ইউজ করে ফেলি বলে এক অক্টেভ পরে আমাদের আর এই নামগুলো ব্যবহার করতে লাগে না। এরপরে হচ্ছে C2F, যেটাকে বলা হচ্ছে 11th। C2F শার্প বা জি ফ্ল্যাট হচ্ছে শার্প 11th। C2G শার্প বা এ ফ্ল্যাট, এটাকে বলা হচ্ছে ফ্ল্যাট 13th। C2A হচ্ছে 13th বা মেজর 13th বলা যেতে পারে। তো এই এক অক্টেভের পরের নামগুলো কিন্তু একটু লক্ষ্য রেখে মনে রাখবে, কারণ পরবর্তীকালে আমরা যখন কর্ড কনস্ট্রাকশন করব এই নামগুলোর বিশেষভাবে কিন্তু প্রয়োজনে লাগবে। আচ্ছা, এ তো বোঝা গেল এই নামগুলো আমাদের সব মনে রাখতে হবে, কিন্তু কেন? পরবর্তীকালে এই নামগুলো আমাদের কাজে লাগবে এই কারণে ফ্রেডবোর্ড মেমোরাইজেশন, হারমোনাইজেশন, কর্ড সাবস্টিটিউশন, কর্ড নোমেনক্লেচার, এইসব গাল ভরা কনসেপ্টগুলো যখন আমরা শিখব তার বিল্ডিং ব্লক হচ্ছে ইন্টারভালস। তো ইন্টারভালসের নামগুলো মনে রাখা ছাড়া আমাদের আর কোনো গতি নেই। গিটার মানেই শুধু ঝমঝম করে কর্ড বাজানো নয়। তো এতগুলো নাম বা এত দূরত্বগুলো আমরা কিভাবে মনে রাখবো? তার প্র্যাকটিক্যাল উপায়টা, এটার জন্য আমাদের একটা ঘড়ি ব্যবহার করতে হবে। ঘড়িতে 12টা কাঁটা, তো 12টা নোট। তো কীভাবে মনে রাখবো? যখন 12 কাঁটা আছে পারফেক্ট ইউনিসন, 1 কাঁটা মাইনার সেকেন্ড, 2 কাঁটা মেজর সেকেন্ড, 3 কাঁটা 3টে সেমিটোন মাইনার থার্ড, 4 কাঁটা মেজর থার্ড, 5 কাঁটা পারফেক্ট ফোর্থ, 6 কাঁটা অগমেন্টেড ফোর্থ, 7 কাঁটা পারফেক্ট ফিফথ, 8 কাঁটা অগমেন্টেড ফিফথ, 9 কাঁটা মেজর সিক্সথ, 10 কাঁটা মাইনার সেভেন্থ, 11 কাঁটা মেজর সেভেন্থ, আবার 12তে এলে অক্টেভ। তো আমরা কি শিখলাম? ঘড়ি তৈরি করা হয়েছে কিন্তু সময় দেখার জন্য নয়, ইন্টারভাল মুখস্থ করার জন্য। তো আজকে এই অবধি থাক, পরের দিন আবার কিছু একটা বিষয় নিয়ে বকবক করা যাবে। আজকের মতো